আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি যোগ অঙ্ক করব। এই যোগ অঙ্কটি আমরা খুবই আনন্দের সাথে করব। আর এই একটি যোগ আমরা এমনভাবে করব যে এই একটি যোগ অঙ্ক যখন আমরা পারব তখন দুনিয়াতে যত ধরনের যোগ অঙ্ক আছে সবগুলো আমরা শিখতে পারবো। কিভাবে বাইনারি যোগ কিভাবে করতে হয়, অক্টাল যোগ কিভাবে করতে হয়, ডেসিমাল যোগ কিভাবে করতে হয়, টাকা পয়সার যোগ কিভাবে করতে হয়, সময়ের যোগ কিভাবে করতে হয়, সমস্ত যোগ অঙ্কের একটা ধারণা নিব আমরা। আমরা এই অঙ্কটির একেবারে ভিতরে ঢুকে যাব। তো আসলে এই যোগ অঙ্ক কিভাবে করতে হয় খুবই মজা হবে। আমরা ক্লাসটা শুরু করি। এই যে একটি যোগ অঙ্ক এখানে দেখা যাচ্ছে, এখানে দেখেন প্রথম যে ঘরটি আছে এই ঘরটিকে বলা হয় এককের ঘর। এককের ঘরের মান হচ্ছে 1। তার মানে কি? তার মানে হচ্ছে এই যোগ অঙ্কের যে ডান দিকের যে উপরে 7 আছে এই 7-এর মানে হচ্ছে 1 আছে হচ্ছে 7টা, আর নিচে যে 8 আছে সেই 8-এর মানে হচ্ছে 1 আছে হচ্ছে 8টা। অর্থাৎ 8টি 1 আছে আর 7টি 1 আছে। এই একগুলো আমরা একত্র করব। যোগ মানে হচ্ছে একত্র করা। আমরা সবগুলোকে একসাথে নিয়ে আসব। এরপর এর আগের যে ঘরটি আছে এই ঘরটির নাম হলো দশকের ঘর। এই দশকের ঘরের মান হচ্ছে 10। মানে হলো এই ঘরে উপরে 10 আছে হচ্ছে 8টি আর নিচে 10 আছে হচ্ছে 6টি। এইবার আমাদের কাজ হচ্ছে 8টি 10-এর সাথে 6টি 10 একত্র করা। এরপরের যে ঘর আছে সেই ঘরের নাম হলো শতকের ঘর। এই শতকের ঘরের মান হচ্ছে 100। তার মানে এখানে উপরের যে 4 আছে এই 4-এর মানে হলো 100 আছে 4টি, তার সাথে আমাদের আরও 3টি 100 যোগ করতে হবে, একত্র করতে হবে। এইবার আমরা ঘরগুলো নিয়ে যাই। তো দেখুন আমরা প্রথম ঘরে 1 কয়টি আছে বলেছিলাম? 7টি 1 আছে। 7টি 1 আমরা এখানে লিখে দেই। 1 2 3 4 5 6 7। তার মানে প্রথম ঘরে 7 আছে মানে হলো 1 আছে 7টি, মানে হলো 7টি 1 টাকার নোট আছে আমাদের কাছে। এই যে আমরা 3টি বক্স দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের এক এক লাইনের যে বক্সগুলো, এগুলো আমাদের বক্স মানে আমাদের বাক্স। আমাদের কাছে 3 ধরনের বাক্স আছে। এক বাক্সের মধ্যে আমরা 1 টাকার কয়েনগুলো রাখবো, আর এক ধরনের বাক্সের মধ্যে আমরা 10 টাকার নোটগুলো রাখবো, আর এক ধরনের বাক্সের মধ্যে আমরা 100 টাকার নোটগুলো রাখবো। আমরা সব টাকা একত্রে রাখবো না, ভেঙে ভেঙে রাখবো, আমরা সাজিয়ে গুছিয়ে রাখবো। তাহলে দেখো এরপরের যেটা আছে 8 আছে, তার মানে এখানে 10 আছে 8টি, আমরা সেখানে লিখে দেই 1 2 3 4 5 6 7 8। তার মানে আমাদের এখানে 8টি 10 টাকা এসে গেল। এরপর আমাদের উপরের ঘরে 100 আছে কয়টি? নিশ্চয়ই এতক্ষণে আমরা বুঝে গেছি। 100 আছে হচ্ছে 4টি, আমরা লিখে দেই 1 2 3 4। এবার নিচের যে ঘর আছে সেই ঘরে 1 আছে কতটি? 1 আছে হচ্ছে 8টি, আমরা 8টি 1 বসিয়ে দেই। 1 2 3 4 5 6 7 8। 10 আছে হচ্ছে 6টি, সে 6টি 10 বসিয়ে দেই। 1 2 3 4 5 6। 100 আছে কয়টি? 100 আছে হচ্ছে 3টি, সে 3টিও বসিয়ে দেই। 1 2 3। এইবার আমাদের করতে হবে কি? একত্র করতে হবে। তো কি একত্র করব? আমরা খুব সাজিয়ে গুছিয়ে অঙ্ক করব। 1 টাকার নোটগুলো আমরা একত্র করব, 10 টাকার নোটগুলো আমরা অন্য জায়গায় একত্র করব, 100 টাকার নোটগুলো আমরা অন্য একটা বাক্সে একত্র করব। প্রথমে আমরা এই যে 7টি 1 আছে, 7টি 1 নিচের বক্সে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। এরপর 8টি যে আমাদের 1 আছে, 1 টাকার নোট আছে আরও 8টি, সেগুলোও আমরা একত্র করে নিয়ে আসি। এইবার এটা হলো আমাদের বক্স। এই বক্সের মধ্যে আমরা সবগুলো 1 টাকা এনে ভরলাম। কিন্তু আমরা আগেই বলেছি যে আমরা 1 টাকার নোটগুলো এক জায়গায় রাখবো আর 10 টাকার নোটগুলো অন্য জায়গায় রাখবো। কিন্তু যদি দেখা যায় যে আমাদের 1 টাকার নোটের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, তখন আমরা
যেমন খুচরা করি না, ঠিক তার বিপরীতটাও করতে হবে, আমাদের গোটা নোট বানাতে হবে। তো 1 টাকা, 10টি 1 টাকা দিয়ে আমরা 10 টাকার একটি নোট বানাতে পারি না? বানাতে পারি। তো আমরা আগে দেখি আমাদের 1 টাকা কয়টি হলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15টি 1 টাকা হয়ে গেছে। আমাদের কাজ হলো আমরা 1 টাকার নোট এক জায়গায় রাখবো, আর যদি দেখা যায় যে এই 1 টাকা অনেক বেশি হয়ে গেছে আমাদের, সেখান থেকে আমরা 10 টাকার নোট তৈরি করে ফেলবো। এখান থেকে আমরা যদি এই 10টা 1 টাকা সরিয়ে নিয়ে 10 টাকার মধ্যে রেখে দেই, তাহলে খুব সুন্দর হয় না? গুছিয়ে রাখা হবে আমাদের 1 টাকার যে বাক্স, সেই বাক্সের মধ্যে অল্প পরিমাণ 1 টাকা থাকবে, গুনতে সহজ হবে। আমরা তাহলে এক কাজ করি, এখান থেকে 10 টাকা সরিয়ে নিই, অর্থাৎ 10টা 1 টাকা নোট সরিয়ে আমরা সেইটাকে 10 টাকা পরিণত করে এইখানে রেখে দিলাম। অর্থাৎ আমাদের যে 10 টাকার যে বক্সগুলো আছে, সেই বক্সগুলোর মধ্যে আমরা রেখে দিলাম। আচ্ছা, এইবার উপরের যে 8টি 10 টাকা আছে, সেই 8টি 10 টাকা এবং নিচের যে 6টি 10 টাকা আছে, সবগুলো আমরা এই বক্সের মধ্যে ঢুকিয়ে দিই। বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে এখন আমরা দেখব যে আমাদের 10 টাকার নোট হয় কয়টি। এইবার আমরা গুনে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15টি 10 টাকার নোট হয়ে গেছে। আমাদের এতগুলো 10 টাকার নোট দিয়ে আমরা কি করব? আমাদের দরকার নেই। এখন আমরা করব কি, এই 10 টাকার নোটগুলো থেকে আমরা 100 টাকার নোট তৈরি করব। তো তাহলে যদি 10টা 10 টাকার নোট আমরা সরিয়ে নিয়ে একটা 100 টাকার নোট বানাই, তাহলে সেই একটা 100 টাকার নোট 100 টাকার যে বক্স আছে, সেই বক্সের মধ্যে রেখে দিতে পারবো না? রেখে দিতে পারবো। তাহলে দেখো, আমরা এই কাজ করি, এখান থেকে 10টা 10 টাকার নোট নিয়ে আমরা 100 টাকা তৈরি করে এই 100 টাকার যে বক্স আছে, সেই বক্সের মধ্যে রেখে দিলাম। তো ভালো লাগলো না? রেখে দেওয়ার পরে এখন উপরের যে আরও 100 টাকার নোট আছে 4টা, সেই 100 টাকার নোট 4টা এবং নিচে যে আরও 3টা আছে, সবগুলো আমরা এই বক্সের মধ্যে নিয়ে আসি। এবার আমরা গুনে দেখি তো আমাদের 100 টাকা কয়টা হলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা 100 টাকা হয়ে গেল। আমরা 8টি 100 টাকায় রেখে দেবো। তাহলে এখন আমরা গুনে দেখি তো আমাদের কাছে যে 1 টাকার বক্স আছে, সেই বক্সে কয়টি 1 টাকা রয়ে গেল। 1, 2, 3, 4, 5। তার মানে 5টি 1 টাকা রয়ে গেল। 10 টাকা কয়টি রয়ে গেল? 1, 2, 3, 4, 5। 5টি 10 টাকার নোট রয়ে গেল। আর 100 টাকার নোট রয়ে গেল 8টি। এই অঙ্কটি যে আমরা মজা করে করলাম, এইবার আমরা অঙ্কের নিয়মে চলে আসি যে কেন আমরা এই 10 টাকার নোটকে 100 টাকা পরিণত কেন করি, 1 টাকার নোটকে আমরা 10 টাকার নোটে পরিণত কেন করি, সেটা আমরা বুঝে ফেলি। এই জায়গাতেই হচ্ছে গণিতের মূল প্যাচ। এই প্যাচ যদি আমরা ধরতে পারি, বুঝে ফেলতে পারি, তাহলে যত ধরনের যোগ অঙ্ক আছে, কোনো যোগ অঙ্কে আমরা আর আটকাবো না। তার মানে হলো, এই যে যে অঙ্কটি আছে, এই এককের ঘরের তুলনায় দশকের ঘর কত গুণ বেশি? 10 গুণ বেশি। এইবার দশকের ঘরের তুলনায় শতকের ঘর কত গুণ বেশি? 10 গুণ বেশি। শতকের ঘরের তুলনায় হাজারের ঘর কত গুণ বেশি? 10 গুণ বেশি। এইভাবে আমরা যদি দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, প্রথম ঘরের তুলনায় দ্বিতীয় ঘর 10 গুণ বেশি। এই কারণে এই অঙ্কগুলোকে বলা হয় ডেসিমেলের অঙ্ক, আর এই অঙ্কের ভিত্তি হচ্ছে 10। এই যে 10 ভিত্তি, আমাদের কাজ হচ্ছে আমরা এককের ঘরে যত আছে তত যোগ করে দেখব। যোগ করার পরে সেখান থেকে আমরা ভিত্তিটাকে সরিয়ে নিয়ে তার আগের ঘরে 1 যোগ করে দিই। এটা হচ্ছে আমাদের মূল কাজ, মূল কাহিনী। যে আমরা যেমন এই যে এখানে এই অঙ্কটা আবার করছি, 7 এবং 8 হলো 15। 15 না লিখে আমরা 5 লিখলাম কেন? কারণ এই অঙ্কের ভিত্তি হচ্ছে 10। এই 15 থেকে 10 সরিয়ে দিয়ে আমরা এই দশকের ঘরের সাথে 1 যোগ করে দিয়েছি। এই কারণে আমাদের 1 হাতে থাকে। তাহলে 1 আর এই 6 হলো 7, 7 আর 8 হচ্ছে আবার 15। এই 15 না লিখে আমরা 15-র 5 লিখি, আবার সেখান থেকে 10 সরিয়ে নিই। সরিয়ে নিয়ে আমরা
এই 4 3-এর সাথে যোগ করি, 3 আর 1 হলো 4, 4 আর 4 হলো 8। তার মানে আমরা প্রথম ঘরকে প্রথমে যোগ করব। যোগ করার পরে যদি দেখি সেটা তার ভিত্তিকে ক্রস করে গেছে অথবা ভিত্তির সমপরিমাণ হয়ে গেছে, তখন আমরা সেই পরিমাণ থেকে ভিত্তিটাকে সরিয়ে তার পূর্বের ঘরের সাথে 1 যোগ করে দিই। এটা হলো মূল কাহিনী। এইবার যদি আপনি দেখেন যে বাইনারি যোগ করবেন, বাইনারি যোগের 2 হচ্ছে এদের ভিত্তি। তাহলে আমরা বাইনারি অঙ্ক যখন করব তখন প্রথমে ঘরে যাই থাকবে সেটা যোগ করে সেখান থেকে আমরা ভিত্তিটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করব। যদি সেটা ভিত্তির সমপরিমাণ হয় বাইনারিতে, তাহলে কি হবে, 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 2। 2 থেকে এই ভিত্তি যে 2, সেই 2 আমরা সরিয়ে দিয়ে এর আগের ঘরে নিয়ে যাব। সুতরাং বাইনারি যখন যোগ আমরা করি তখন এই কারণে 1 আর 1 যোগ করলে 0 হয়। এইবার আসি যে টাকা পয়সার ক্ষেত্রে কি হবে। টাকা পয়সা আর হচ্ছে ডেসিমেলের অঙ্ক একই রকম, যেহেতু 100 টাকায় 100 পয়সায় 1 টাকা তৈরি হয়, এই কারণে নর্মাল যোগ যেরকমভাবে করি টাকা পয়সার যোগ সেইভাবেই করতে পারি কিন্তু যখন আমরা মিনিট এবং সেকেন্ডের যোগ করতে যাই তখন আমাদের কি হবে, সেকেন্ডের ঘরগুলো আগে আমরা যোগ করে ফেলবো। যোগ করে ফেলার পরে সেখান থেকে আমরা 60কে বাদ দিয়ে তার আগের ঘরে দেব। কেন? কারণ হচ্ছে মিনিট এবং সেকেন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে 60 গুণ। এই কারণে আমরা সেখান থেকে 60 বিয়োগ করে তারপরে বসি। ধরেন যে 40 সেকেন্ড আর 30 সেকেন্ড আমরা যোগ করলে হবে 70 সেকেন্ড। সেই 70 সেকেন্ড থেকে আমরা 60 সেকেন্ড বাদ দিয়ে 10 সেকেন্ড লিখি সেকেন্ডের ঘরে, আর 1 নিয়ে মিনিটের সাথে যোগ করি। আবার যখন মিনিটের সাথে ঘন্টা হবে তখনও 60 ভিত্তি হবে, 60 বিয়োগ করে দিব। আবার যখন ঘন্টা থেকে দিনে পরিণত করব তখন কিন্তু আমরা 24 বিয়োগ করে দিই। কেন? কারণ হচ্ছে তখন ঘন্টা এবং দিনের মধ্যে ব্যবধান হচ্ছে 24 গুণ। এই যে অঙ্কটি, এই অঙ্কটি আমরা খুব মজা করে যে করলাম, এই অঙ্কটি যদি আমরা আসলেই ভালোভাবে বুঝতে পারি, কোনো ধরনের যোগ অঙ্ক আর আমরা কখনোই আটকাবো না। যদি আমরা মুখস্থ করি যে বাইনারির নিয়ম এমন, ডেসিমেলের নিয়ম এমন, অক্টালের নিয়ম এমন, হেক্সাডেসিমেলের নিয়ম এমন, এগুলো আমাদের মনে থাকবে না। অঙ্ক বোঝার জিনিস, আমরা একেবারে উপলব্ধি করে করে অঙ্ক করব, তাহলে সেই অঙ্ক আমরা আর কখনোই ভুলে যাব না। আশা করছি প্রত্যেকেরই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।